গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে, যেখানে আমি পুরোপুরি বলে দিয়েছিলাম যে আমি কেন ভিডিও দিচ্ছি না অল। তো তারপরেও হয়তো অনেকের চোখে এটা পড়েনি, তো আমাকে কন্টিনিউয়াস মেসেজ আসছে, কমেন্টস আসছে যে কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে। তো যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদের জন্য ভিডিওটা করা। আমার মনে হলো নর্মাল বা ডেলি ব্লগে ফেরার আগে একটা ছোট্টখাটো নোটিফিকেশন আপনাদের দিয়ে দেওয়া উচিত, কি হয়েছিল, কেন ব্লগ দিইনি। মোটামুটি আমি 1 মাস আগে, 1 মাস না 15-20 দিন আগে আপনাদের একটা ছোট্টখাটো নোটিশ দিয়েছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। ওনার লাং ক্যান্সার ছিল এবং সেটা ছিল লাস্ট স্টেজ। মানে আমরা ভেবেছিলাম যে মিনিমাম হয়তো 5-6 মাস ওনার হাতে হয়তো থাকবে, এবং এখন যে সমস্ত চিকিৎসা পদ্ধতি এত উন্নত হয়েছে, মেবি হয়তো সেটাকে টেনে টেনে আমরা হয়তো 1-1.5 বছরও নিয়ে যেতে পারি। তো এরকম প্রসেস ধরেই চলা হচ্ছিল। বাট ব্যাপারটা যেটা হয়েছিল, আমরা সেটা মানে ওনার কোনো সিমটমই ছিল না, কোনো সিমটম ছিল না। উনি দিব্যি ওঠা নামা হাঁটা চলা খাওয়াতে কোনো রকমের সিমটম ছিল না, যে খিদে কম বা গ্যাস হওয়া এই ধরনের কোনো ধরনের সিমটম ছিল না। আমরা শান্তিনিকেতন গেলাম, আপনারা জানেন, তখন থেকে হালকা হালকা শরীর খারাপ, মানে বলবো একটু বমি হচ্ছিল, ঠিক আছে। তো বমি মানে হঠাৎ আর কি, মানে 10-15 দিনের মধ্যে পুরো সব কিছু কিরকম ওলটপালট হয়ে গেল বলছি, হালকা বমি হচ্ছিলো। এবার বমি আমার হয় কখন বলুন তো, বদহজম হলে। আর আমাদের বাড়িতে মানে বাবা যেহেতু একটু ঝাল মশলাদার খাবার খায়, বয়স হলে জেনারেলি আমরা এটাই ভাবি যে বয়স হয়েছে, এই এত মানে ঝাল মশলা তরকারি ভাজাভুজি খায়, ম্যাগি ট্যাগি খায়, ওই জন্য হয়তো বদহজম হয়ে গিয়ে এই ব্যাপারটা হয়েছে। কারুরই একটা সুস্থ সব্বল মানুষ, আমার শাশুড়ি মায়ের যদি এই ধরনের জিনিস হতো তাও নয় বোঝা যেত। আমার শ্বশুরমশাই পুরো সুস্থ সব্বল একজন মানুষ ছিলেন, কোনো প্রবলেম নেই, উনি কারুর হেল্প নিতেন না, নিজেই যতটা পারতেন করতেন, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছাড়া আর কি। তো হঠাৎ করে ওনার বমি হচ্ছে বলছে, তাও দেখলাম যে শুধু জল বমি। তখন অভিষেক বাড়িতে ছিল না, ও ছিল হয়তো দিল্লি না কোথায় গেছিলো আমার মনে নেই। জল বমি হচ্ছিল। তো আমার শ্বশুরমশাই একটু রিজার্ভ টাইপের আমাদের সাথে আর কি, বিশেষ করে বউ বা মেয়ে বা মানে হয় না আগেকার দিনের মানুষরা এরকম, মানে ছেলেদের সাথে যতটা বেশি কমফোর্টেবল, মেয়েদের সাথে অতটা বেশি কমফোর্টেবল উনি নন। তো আমি তাও বলেছিলাম যে একটু কাছাকাছি যদি কোনো হসপিটাল বা ডক্টরের কাছে যায়, তো উনি বললেন যে না বুম্বা মানে আমার বর, তো তুই আয়, তারপরে আমি যেখানে যাওয়ার যাবো। তো এলো, এসে এখানেই সামনে একটা ডক্টর দেখানো হলো। সেই ডক্টর দেখে প্রথমে বললেন যে পার্কিনসন্স ডিজিজের মতো কিছুটা হয়েছে মেবি, যেটা ওই মানে হাত পা কাঁপা এরকম হয় না, তো ওই জন্য উনি হয়তো ব্যালেন্স লুজ করছেন। মানে বমি করা 3-4 দিন পর থেকে যেটা শুরু হলো, উনি আর দাঁড়াতে পারছিলেন না। বমি যতদিন করছেন উনি নিজে মানে উঠে বমি করছিলেন, বাথরুম টাথরুম যাওয়া সব নিজে করছিলেন। তো তখন আমি একটু ওই শরবত টরবত, মানে জেনারেলি পেট খারাপ হলে যেরকম যা হয়, শরবত দিচ্ছি, মুড়ির ঝোল দিচ্ছি, এরকম দিচ্ছি। কেউ এইসব তো ভাবেইনি যে এইসব জিনিসগুলো তাড়াতাড়ি ঘটে যাবে। তো তারপরে অভিষেক এলো, দাদাভাই এলো, দুজনে মিলে ওই এখানে ডক্টর আমাদের মানে কলকাতা থেকেই বেশ ভালো ডক্টর আসেন সিএমআরআই থেকে, ওনাকে চেক আপ মানে দেখানো হলো। উনি বললেন যে মনে হচ্ছে যত সম্ভব পার্কিনসন ডিজিজ, কিন্তু তাও ওনার যে টেস্ট ফেস্ট করানোর জন্য, আপনাদের এখান থেকে বাড়িটা তো অনেকটা দূরে, তো আপনারা একটা কাজ করুন, আপনারা সিএমআরআইতে ভর্তি করে দিন, ওখান থেকে সমস্ত টেস্ট ফেস্ট হয়ে তারপরে আপনারা একদিন বাড়িতে নিয়ে চলে আসবেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি একদিন মানে হালকা হালকা অসুস্থ মানুষকে ভর্তি করেছিলাম সিএমআরআইতে। উনি ভর্তি হলেন, ভর্তি হয়েও বাবা দিব্য মানে আমাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন। নদীকে তো প্রচণ্ড ভালোবাসতেন জানেন, তো নদীর সাথে ভিডিও কলে কথা বলে, হ্যাঁ এই তো দেখ না শরীর খারাপ, এই বাড়ি যাবো এই যাবো এই যাবো করে এরকমভাবে কথা। আমরা তখন জানি যে হ্যাঁ সব কিছু ঠিকই আছে, মেবি কিছু মায়ের যেরকম প্রবলেম হয়েছিল আগের বারে, সেরকম হয়তো 10-12 দিন হসপিটালে থাকবে, তারপরে চলে আসবে কেউ। হ্যাঁ, তো সিএমআরআইতে ভর্তি থাকলেন উনি বেশ কিছুদিন। তারপরে ওনার টেস্ট শুরু হলো। প্রথমে টেস্ট ইনিশিয়াল স্টেজ মানে যে টেস্টগুলো হয়েছিল সেগুলো সব ঠিকই ছিল, কোনো প্রবলেম ছিল না, বাবাও ঠিক ছিল, কথাবার্তা বলা, খাওয়া দাওয়া, মাছ টাছ খাওয়া সব কিছু, বাবা মাছ খেতে খুব ভালোবাসতো, সব কিছু করছিলেন। তো আমরা যেটি জানি যে সব কিছু ঠিকঠাক, বাবাকে কিছুদিন পর নিয়ে আসা হবে, তখনই ধরা পড়লো যে ওনার ব্রেনে একটা টিউমার ধরা পড়েছে। এবার ব্রেনে টিউমারে 70-80% টাইমে ওটা বিনাইন টিউমার হয়, ঠিক আছে। ওটাতে আমরা অতটাও ভয় পাইনি যে হ্যাঁ হয়তো হয়েছে এরকম টিউমার। যেরকম আমারও নদী হওয়ার আগে দুটো সিস্ট অপারেশন হয়েছে, একটা ব্রেস্টের টিউমার ছিল, একটা আন্ডারআর্মসের টিউমার ছিল, দুটোই অপারেশন হয়েছে, দুটোই বিনাইন ছিল। তো আমরা ভাবছি সেরকমই কিছু হবে। তো যাই হোক, তো ডক্টর যেটা বললেন যে ওই ব্রেনের ওই টিউমারটার জন্য উনি মানে ব্রেনে যেহেতু সেরিব্রেলে হয়েছে না, তো এত বড় টিউমারটার সাইজটা হয়েছে, নার্ভ কম্প্রেস হচ্ছে। নার্ভ কম্প্রেস হওয়ার পরে উনি নিজে ব্যালেন্স ঠিক রাখতে পারছিলেন না, পড়ে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে যদি এই টিউমারটা অপারেশন না করা হয়, তাহলে হয়তো মানে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। অপারেশন করাটা নিয়ে আমরা একটু প্রথমে দুবিধার মধ্যে ছিলাম, যেহেতু ওনার বয়স প্রায় 82 এর কাছাকাছি, ঠিক আছে। 82 বছরের বয়সের লোকের একজন ব্রেনের মতো একটা সার্জারি করা, তো সেটা প্রচণ্ড মানে ভয়ঙ্কর জিনিস। কারণ ব্রেন সার্জারি থেকে রিভাইভ করবে কি না, বা ওনারা এইভাবেই আমাদেরকে বললেন যে দেখুন
সত্যি কথা বলতে কি ওনার টিউমারটা অপারেশন না করলেও ওনার কিছু হবে, আর মানে আরও বেশি তাড়াতাড়ি হবে। টিউমারটা অপারেশন করলে হয়তো অপারেশন থিয়েটারে কিছু একটা হতে পারে, আদারওয়াইজ উনি পুরোপুরি ভালো হয়ে যেতে পারেন। তো আমরা এদিক ওদিক কথা বললাম। আমাদের যিনি মানে বাবার যে ছোটো ভাই, ছোটো কাকু, উনি একজন সার্জন, তো ওনার সাথেও কথাবার্তা বলা হলো, সমস্ত কিছু এটা সেটা করে লাস্টে ছেলের দুজন ডিসাইড করলো যে না, যদি এরমভাবে সারাদিন শুয়ে বসে না খেতে পেরে কষ্ট করার থেকে যা হয় আমরা রিস্কটা নিয়েই দেখি। কারণ ডক্টর বলে দিয়েছিলেন যে যদি অপারেশনটা না করাও যে কোনো মুহূর্তে হতে পারে, মানে ব্রেন যখন কাজ করা টোটালি বন্ধ করে দেবে তখন কি হবে, মাল্টি অর্গান ফেলিয়ারের একটা ব্যাপার চলে আসতে পারে। তো আপনারা দেখুন। তো রিস্ক নিয়ে যথারীতি ব্রেনের অপারেশনটা করানো হলো, যেটা আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। অপারেশন করার পরে প্রথম দুদিন উনি খুব ভালো, সবাইকে চিনতে পারছেন, কথা বলছেন। তো আমরা ভাবলাম যে বাহ, এইটা তাহলে হয়ে গেল, এরপরে আর কোনো টেনশন নেই, এরপর হয়তো 2-3 দিনের মধ্যে ওনাকে নিয়ে চলে আসবো। 1-2 দিনের মাথায় ওনাকে নর্মাল ওয়ার্ডে শিফট করা হলো। শিফট করার সাথে সাথে রাত্রির দিকে অভিষেকের কাছে ফোন আসে, ফোন করে বলায় যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, ওনার স্যাচুরেশন ড্রপ করছে, মানে অক্সিজেন স্যাচুরেশন, তো ওনাকে আবার আইসিইউতে দিতে হবে। তো দুজনে মিলে গেল আবার রাত্রি 2-2:30টার সময়, তো হসপিটালে আবার আইসিইউতে ভর্তি করা হলো। তখনও বাবা কথাবার্তা বলছে এবং বলছে তুই বাড়ি নিয়ে চল, আমার আর ভালো লাগছে না এখানে। স্বাভাবিকভাবে হসপিটালের মতো একটা জায়গায় দীর্ঘদিন ধরে থাকা বিরক্তি লাগছে। তো ডক্টর বললো বাড়ি নিয়ে যাওয়া তো অসম্ভব, এখন বাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ আপনারা কিছুদিন পরে নিয়ে যাবেন। সেদিনে অক্সিজেন স্যাচুরেশন মানে সেদিন রাতটাও টাফ গেছিলো। তো মাঝখানে দেখবেন আমি একদিন করে ব্লগ অফ দিচ্ছিলাম, তো এরকমই কিছু একটা ঘটনা চলছিল। আমি কিছু বলিনি কারণ আমি জানতাম যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মানে ক্যান্সার হলেও, ক্যান্সারের কথাটা বলছিলাম, ক্যান্সার হলেও মিনিমাম লাস্ট স্টেজ হলেও হয়তো 6-7 মাস বা 1 বছর টাইম কিন্তু মানুষের হাতে থাকেই, সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাবে জীবনেও ভাবিনি। তো বাবার বেসিক্যালি ক্যান্সারটার থেকেও যেটা ট্রিগার করেছিল সেটা পরে বলছি। তার মাঝখানে হচ্ছে অভিষেক তো অঙ্কোলজি ডিপার্টমেন্টে আছে, ক্যান্সার ডিপার্টমেন্টেই আছে। তো ওর যে সমস্ত ডক্টর, চেনাশোনা ডক্টর ছিল, ওনাদের সাথে কথা বলতেই ওনারা বললেন দেখো আমার মনে হচ্ছে 81 ওনার এজ, এখন ব্রেন টিউমার হবে না, মেবি ব্রেন ছাড়া অন্য কোথাও আমার মনে হচ্ছে ক্যান্সারের ব্যাপারটা হয়তো হয়েছে, আর সেটা ছড়িয়ে গিয়ে ব্রেন এফেক্ট করেছে, তুমি একটু চেক করো, লাংস ফাংস করে একটু দেখাও। সেটা বলতে না বলতেই মানে যেদিন ও শুনে এসেছে রাত্রি 8টার সময় অফিস করে, ওর 10টার সময় ফোন এসেছে সিএমআরআই থেকে যে ওনার লাংসেও একটা কোনো লাম্প পাওয়া গেছে, কোনো টিস্যু বা লাম্প একটা পাওয়া গেছে। তখনই আমরা প্রায় শিওর হয়ে গেছিলাম যে এটা ক্যান্সার, যেটা মেটাস্টেসিস হয়ে গেছে, মানে লাস্টে যেটা পুরো বডিতে ছড়িয়ে গেছে। প্রপার টেস্টটা হয় না, ওই পেট সিটি স্ক্যান না কি বলে, তো পেট সিটি স্ক্যান ওই সিএমআরআইতে হয় না। তো পাশে কোথাও আবার মানে ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে পেট সিটি স্ক্যান করানো হলো এবং ওখানে ধরা পড়ে গেল যে হ্যাঁ ওনার ক্যান্সারই হয়েছে, লাং ক্যান্সার, ফাইনাল মানে একদম লাস্ট স্টেজ। মেটাস্টেসিস মানে পেট সিটি স্ক্যানে নাহলে ধরাই পড়বে না যদি আপনার লাস্ট স্টেজ না হয়। তো যাই হোক সেটা তো হলো। অভিষেক বললো যে দেখো বাবার এমনিতেই 81-82 হয়ে গেছে, তো আমার যেরকম চেনাশোনা আছে বা আমার যতদূর ক্যান্সারের ট্রিটমেন্ট জানার কথা, তো বাবাকে আরামসে আমি 1.5-2 বছর মানে বাঁচিয়ে নিতেই পারবো। তো আমরাও সেটা ধরে বসে রইলাম। হলো এবার হঠাৎ করে পোস্ট অপারেশন ওনার ইনফেকশন ধরা পড়লো, নিউমোনিয়া। একে তো লাংসের মানে এরকম অবস্থা, তার উপর আবার নিউমোনিয়া ধরা পড়ে গেল। তো নিউমোনিয়া ধরা পড়তেই প্রচুর হাই ডোজের অ্যান্টিবায়োটিক চললো 2-3 দিন চলার পরে ডক্টর বললো, এবং ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হলো। ডক্টর বললো যে এরপরে আমার আর কিছু করে না, কারণ যত রকমের হাই ডোজের অ্যান্টিবায়োটিক ছিল আমি দিয়েছি, এরপরে আপনারা একটা কাজ করুন, আপনারা বাড়ি নিয়ে গিয়ে রাখুন। কারণ উনি যতদিন বাঁচবেন মানে বাড়ির লোকের সাথে বাঁচুক, মানে এই যে নিউমোনিয়াটা যদি না হতো না বাবা কিন্তু বাড়ি চলে আসতো। অপারেশন করে খুব ভালো ছিল, ঠিকঠাকই ছিল। হয়তো আমরা এখানে মায়ের মতো, মাকে যেরকম আমরা হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এসে এখানে অক্সিজেন কনসেন্ট্রেটার রেখেছিলাম 2-3 মাস, ওই বাইপাপ ফাইপাপ দিয়ে তারপরে নেবুলাইজার দিয়ে 2-3 মাস ওরকম অক্সিজেনের সাপোর্টে ছিল, তারপরে মা অটোমেটিক নিজের স্যাচুরেশন মেনটেন করতো। কিন্তু আমরা এরকমই কিছু একটা ভেবেছিলাম, বাট নিউমোনিয়াটা হয়ে গিয়ে পুরো জিনিসটা ঘেটে দিল। এত বয়সে পোস্ট অপারেশন নিউমোনিয়া মানে ওটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট জিনিস। তো যাই হোক আমরা ভাবলাম যে বাড়িতে নিয়ে চলে আসবো। তারপরে ডক্টর বললো যে বাড়িতে নিয়ে গেলে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, আপনারা হয়তো করতে পারবেন না। তো আমরা কি করলাম, এখানে মোটামুটি কিছু সাপোর্ট দেওয়ার জন্য আমরা সিএমআরআই থেকে, এখানে আরতি হসপিটাল আছে আমাদের বাড়ির সামনেই, তো ওখানে ভর্তি করলাম, ওখানে আইসিইউতে রাখা হলো ওনাকে। প্রথম 2-3 দিন ভেন্টিলেশনে ছিলেন উনি, দিয়ে তারপরে ভেন্টিলেশন থেকে বার করো। তখনও বাবা বিন্দাস, ঠিক আছে, কথাবার্তা বলা থেকে শুরু করে সবাইকে বকা, এই কী হয়েছে, আমার কিছুই হয়নি, এই দেখ কোথায় কিছু হয়েছে, আমি একদম বিন্দাস আছি, চল বাড়ি নিয়ে চল এরকম করছে। মানে সহ্য ক্ষমতা জাস্ট বলতে হবে। তারপরে
সমস্ত কিছু ঠিক হলো, যে উনি মানে অ্যান্টিবায়োটিক কাজ করেছে, ডাব্লিউবিসি কাউন্ট পুরোপুরি ঠিকঠাক মানে নর্মাল হয়ে গেছে আর কি কিছুটা, তো ওনাকে বাড়ি নিয়ে আসা হবে। উনি বাড়ি আসতে চাইছিলেন বারবার, ওনাকে বাড়ি নিয়ে আসা হবে এবং আমরা বাড়িতে তার আগের দিনে, যেদিনে নিয়ে আসা হবে তার আগের দিনে অক্সিজেন কনসেন্ট্রেটার, সাকশন বাল্ব যেটা হয়, যেটা মানে ওই নাক মুখ থেকে ওই কফ হানাতানা বার করে, আর নিউমোনিয়া হয়ে গিয়ে ভেতরে কফ হয়ে যায়। তো আর যেহেতু বাবার লাং ক্যান্সার, সেহেতু মানে ওই খাবার টাবারগুলোর মানে প্রপার নিঃশ্বাস নিতে পারছে না, মানে ইয়েগুলো হচ্ছে প্রবলেম যেগুলো হচ্ছে, সেই জন্য খাবারগুলো কী হচ্ছিলো, খাবারগুলো আমাদের ফুড পাইপে না গিয়ে বাবার মধ্যে উইন্ড পাইপে চলে যাচ্ছিলো। সেই জন্য ডক্টর বলেছেন ট্র্যাকিওস্কোপি করিয়ে নিতে। এবার ট্র্যাকিওস্কোপি মানে হচ্ছে এই গলার এখানে ফুটো করে ওই একটা ইয়ের মতো দেওয়া, পাইপের মতো দেওয়া, ওখান থেকে ওই সাকশন করে ওই কফ টপগুলো বের করে নেবে, তাহলে ওনার খেতে সুবিধা হবে আর কি। যদিও উনিকে রাইস টিউবেই খাওয়ানো হচ্ছিল প্রথম কদিন এবং খাওয়ানো হতো, সেই জন্য আমরা নার্স ঠিক করলাম। ট্র্যাকিওস্কোপি করানো হবে বললো। তো ট্র্যাকিওস্কোপি করানোর কথা শুনেই অভিষেকের সমস্ত যারা চেনাশোনা ডক্টর ছিলেন তা সবাই বললো যে দেখ প্রচুর এই বয়সে আর কষ্ট দিস না, কারণ ওনার বেশি দিন আর সেরকম নেই হাতে। তো ওনাকে এরপর যতটা ওই মানে কেয়ারে রাখা যায়, পার্সোনাল কেয়ারে বাড়ির লোকেদের সাথে থাকবে, উনি ভালো থাকবেন, তো এরম করেই রাখ। তো ট্র্যাকিওস্কোপি না করিয়ে নিয়ে ওরা জাস্ট বন্ডে সই করিয়ে নিয়ে তারপরের দিনেই আসতো। তার আগের দিনে সমস্ত এখানে রেডি হয়ে গেছিলো, নার্স রেডি হয়ে গেছিলো, রুমে আমরা সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছিলাম। এরপর তারপরের দিনেই বিকেলবেলা বাবাকে নিয়ে আসার কথা। যেদিনে নিয়ে আসার কথা সেদিন সকালবেলা বৃহস্পতিবার ছিল, আমরা পুজো টুজো দিয়ে বসে আছি, নদী স্কুলে চলে গেছে, মা চান করতে গেছে, হঠাৎ করে অভিষেকের কাছে দাদাভাই ফোন এলো যে বাবার নাকি ইনফেকশনটা আবার মানে বেড়েছে। তো এটা ডক্টর বলেই দিয়েছিল যে আপনারা বাড়িতে নিয়ে যাচ্ছেন ভালো, মেবি আপনাদের আবার এখানে হসপিটালাইজ করতে হবে, কারণ ইনফেকশন লাংসে যেহেতু ক্যান্সার আছে, ইনফেকশন লেগেই থাকবে, মানে একবার কমবে অ্যান্টিবায়োটিক দেবো, আবার কিছুদিন পর আবার ইনফেকশন হবে, আবার আপনাকে হসপিটালাইজ করতে হবে, ভেন্টিলেশন রাখতে হবে, এই জিনিসগুলো হবে। তো আমরা প্রিপেয়ার ছিলাম এবং সেদিন সকালে ফোনটা এসে বললো যে তুই একবার যা, যেহেতু আমাদের বাড়িটা এখানে কাছে, দাদা বাড়িটা একটু দূরে। তো অভিষেক ফট করে বাইকটা নিয়ে বেরিয়ে গেল। এবার আমি ভেবেছি ইনফেকশন মানে একটু বেড়েছে, তা বলে কি এরকম প্রবলেম হয়ে যাবে যে হঠাৎ করে একদম সব কিছু মানে শেষ। তো আমি বললাম যে ঠিক আছে দেখো, এরপরে তাহলে আজকে যদি না নিয়ে আসা যায় তাহলে পরে একদিন মানে আরও কিছুদিন এক্সটেন্ড করো, কারণ হসপিটালের সাপোর্ট আর আমাদের এখানে সাপোর্ট তো একই নয়। তো ও গেল, গিয়ে দেখছি কিছুক্ষণের মধ্যে আধ ঘন্টার মধ্যে আমাকে ফোন করেছে। আমাকে বলছে বাবা মনে হয় যাচ্ছে। আমি বলছি যাচ্ছে মানে, বলছে যে মনে হচ্ছে বাবার মাল্টি অর্গান ফেলিয়ার করছে। এবার ডক্টর ওই অ্যাড্রিনালিন দেয় বুকে, তারপরে ওই কি হয় ওই যে 1 2 3 করে ওই যে পাম্প দেওয়া। ও আমাকে যখনই ওই কথাটা বলছে, হ্যাঁ তবে তার আগে 2 দিন আগে থেকে নাকি বাবা খুব মাকে ডাকছিল, মানে বাবার মাকে। তো আমি তখন ওইটা শুনে আমার একটু খটকা লাগছিলো যে মাকে ডাকছে কেন, মানে বলে যে চলে যাওয়ার আগে মানে যারা মারা গেছে তাদেরকে ইয়ে হয়, সেটা আমার দিদি ভাই আমার দিদার ক্ষেত্রে ঠাকুমার ক্ষেত্রেও দেখেছি, মানে যারা মারা গেছে তাদেরকেই বলতে থাকে তাদের কথা। তো আমি ফোনটা ধরে আমি বলছি তুমি তাহলে একটা কাজ করো, তুমি বাবার কানের সামনে মানে রাধে মাধব এরকম বলতে থাকো আর কি, যদি কিছু না হয়। তো মানে যেটা হলো সেটা হচ্ছে মানে ওই ফোনে ধরেই আছি, তখনই আমি শুনলাম যে মানে বাবা এক্সপায়ার করে গেছেন। তো ব্যাপারটা যেটা হলো মানে ওনার ক্যান্সারের ট্রিটমেন্টই শুরু হলো না, তার আগে নিউমোনিয়া ধরে গিয়ে ওই হাই ইনফেকশন যে লেভেলের, মানে ইনফেকশন লেভেল যখন প্রচুর হাই থাকে তখন বডি নিতে পারে না, মাল্টি অর্গান কার্ডিয়াক অ্যারেস্ট হলো, মাল্টি অর্গান ফেলিয়ার হলো এবং উনি গেলেন। মানে ওই এত তাড়াহুড়োর মধ্যে মানে কেউ কখনো ভাবতেই পারেনি, যতই ক্যান্সার হোক না হোক, অনেকের ক্যান্সার আমাদের পাড়ায় হয়েছে বা চেনাশোনার মধ্যে হয়েছে, বেশ কম, মানে এরকম 15 দিনের মধ্যে কাউকে আমি চলে যেতে দেখিনি। তো ইনফ্যাক্ট মা যখন হসপিটালে ভর্তি ছিল আমরা অনেকেই দেখতে গেছিলাম, আর সব থেকে বড়ো আফসোস আমরা কখনোই ভাবিনি যে মানে বাবাকে বাড়িতে নিয়ে আসার আগেই এরকম হয়ে যাবে, জাস্ট 15 দিনের মধ্যে এরকম হয়ে যাবে, 10-15 দিনের মধ্যে। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ মিনিমাম 1.5 মাস 2 মাস বাড়িতে আসবে, একটু নদীকে বাবানকে ভালোবাসে, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবে, মানে মায়ের পাশে থাকবে। যেমন হসপিটালে শুয়ে বলছিল যে তোর মায়ের পাশে আমি শোবো, বললাম না বাবার একটা মানে মহিলাদের মধ্যে দুজনকেই হয় না যে একজন দেখবেন একজন পুরুষ সবার সাথে কমফোর্টেবল হয়, যেরকম আমার সেজো কাকা শ্বশুর বলছি আর কি, কাকু ছোটো কাকু এরা সবারই সাথে কমফোর্টেবল, বাট বাবা আর বাবার হচ্ছে মেজো ভাই, দুজনে হচ্ছে মেয়ে, মানে দুজনের সাথে কমফোর্টেবল, একটা হচ্ছে মা, একটা হচ্ছে বউ, আর একটা হচ্ছে মানে নাতি নাতনি আর কি, মানে নদীকেও ভীষণ ভালোবাসতো। তো মানে আমাদের সাথে বউদের সাথে একটু রিজার্ভ পার্সন উনি ছিলেন, মানে অত বেশি মানে মেলামেশা বা কথাবার্তা বলা উনি মানে সেরকম করতেন না, উনি মানে যেটা দরকার সেটা বলতো, ব্যাস এটুকুই। মানে এটা শুধু বাবা না, বাবার যিনি শ্বশুর মশাই ছিলেন, বাবার যিনি বাবা
বাবার যিনি বাবা ছিলেন উনিও কিন্তু আমার শাশুড়ি মা বা তাদের যে জায়রা ওনাদের সাথে ওইভাবেই ছিলেন, মানে ওনাদের ফ্যামিলি ট্র্যাডিশনটা একটু এরকম যে বউয়েদের সাথে অত খোলামেলা নয়। তো আমরাও দেখা করতে যাব কি না কি বলবো, মানে কি মানে একটা ইয়ের মধ্যে ছিলাম আর কি। তো কখনোই আমরা এটা ভাবিনি যে আনার আগেই এইভাবে বাবা চলে যাবে, বাড়িতে আসবে, দেখা হবে। ক্যান্সার তো অনেকেরই হয়, এরকম 15 দিনের মধ্যে ক্যান্সারে মারা যেতে তো কাউকে দেখিনি। তো যাই হোক, মানে একটা আফসোস তো মানুষের মনে থেকেই যায়, যে এটা হলো আমাদের যে বাড়িতে আনতে পারলাম না। উনি বারবার বাড়িতে আসতে চেয়েছিলেন, সেটা অবশ্য আনতে চেয়েও ডক্টর মানে রাজি হননি। ডক্টর একদমই পারমিশন দিচ্ছিলেন না যে না, উনি এখন ভালো আছেন, মানে আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু ডিটোরিয়েট করবেনই করবেন। তো তাতেও আমরা বন্ডে সাইন করে নিয়ে আসছিলাম যে যা হবে বাড়িতেই হোক, ওখানে হওয়ার কিছু দরকার নেই। তো এর আগের বৃহস্পতিবার, আজকে শুক্রবার, প্রায় 9 দিন হয়ে গেছে। আমি আর ব্লগ আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন কেন, তো এই সিচুয়েশানে আমার মনে হচ্ছিল না এই ব্লগ আমি, আপনারা দেখে থাকবেন যে মানুষ মারা গিয়ে পড়ে আছে বা ফটো হচ্ছে, এই ধরনের ভিডিও। আমি আমার ঠাকুমাও মারা গেছে, হয়তো ঠাকুমার শ্রাদ্ধ শান্তির ভিডিও হয়তো আমি করেছিলাম, কিন্তু ঠাকুমা যখন মারা গেছিলো সেই ফটো আমি দেখাইনি। আমার কেন জানি না মনে হয় ওটাতে ভিউজ এলেও আমার মনে হয় ওইটা যে কোনো একটা ইয়ের জন্য, প্রথমত তো প্যাথেটিক সিচুয়েশন, এই সিচুয়েশনে এই জিনিসগুলো করা উচিত না। যারা অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষ সেইগুলো তো করে না, কিন্তু তবু আর একটা কথা হচ্ছে যে মানে বলে না যে একটা খারাপ স্মৃতি মানুষ রাখতে নেই। বাবার এখানে অনেক ভিডিও, ছোটো ছোটো ভিডিও ক্লিপ আছে যেখানে বাবা যদিও ক্যামেরার সামনে আসতে বেশি পছন্দ করতে না, নিলেও বলতো আমাকে কেন নিচ্ছিস, আমাকে দেখাস না, আমার ভালো লাগছে না, আমাকে দেখতে বাজে লাগছে, এরকম বলতো। তো তবু আর কি আমি ওই ধরনের সিচুয়েশন ক্যাপচার করি না। আপনারা বলেছিলেন যে বাবা তোমার শ্বশুরমশাই বাড়িতে এলে একটু দেখিও, তখনও বাবার সিচুয়েশনটা মানে মুখে পাইপ ঢোকানো, নাকে পাইপ ঢোকানো, এরকম একটা সিচুয়েশন কাউকে, আমি সবসময় চেষ্টা করি যে আমার ব্লগের মাধ্যমে ভালো কিছু দেওয়া, এই খারাপ জিনিসগুলোকে দেখি আমি করতে চাই না। তাই একটা ছোটোখাটো ইনফরমেশন কী হয়েছিল, কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরলাম। মানুষটা বাড়িতে আসতে চেয়েছিল, বাড়িতে আসতে পেলো না, এটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, বাবা আগের দিন পর্যন্ত মানে শরীর খারাপ হওয়ার আগের দিন পর্যন্ত যতটুকু যা করা দরকার আমরা কিন্তু সমানে করে গেছি। এটাই একটা মনে হয় না যখন যে হ্যাঁ মানুষটা যা খেতে চেয়েছে তাকে দিয়েছি, যেন যেটা ভালোবাসতো সেটা করে দিয়েছি, এইগুলো একটা থাকে। যখন দেখবেন যে একটা মানুষ একটা ভালোবাসতো তাকে আমি দিলাম না বা দিতে পারলাম না, সেটা সারা জীবনের একটা আক্ষেপ থেকে যায়। যেরকম আমার দিদি ভাই, মানে আমার দিদার ক্ষেত্রে আমার একটা রয়েছে। দিদা যখন মারা যায় আমি তখন 5 মাসে প্রেগনেন্ট, তখন আমি দিদাকে দেখতে যেতে পারিনি, ঠিক আছে। তো এই ধরনের ছোটোখাটো রয়েছে। তো বাবার ক্ষেত্রে আমার সেই ধরনের গিল্ট ফিলিংগুলো বলতে বাবাকে বাড়িতে নিয়ে আসা গেল না, সেটাই একটা মেন গিল্ট ফিলিং রয়ে গেল আর কি। যাই হোক, কিন্তু উনি আমার কথা হচ্ছে 81 বছর বয়সে উনি অনেকেই মারা যান, বাট ওই 15 দিনের জন্য প্রচুর কষ্ট পেয়ে মারা গেছেন, এই হচ্ছে ব্যাপার। 15 দিন আর কিছু বলা নেই। আমার শাশুড়িমা এখন ঠিক আছে, শাশুড়িমায়ের প্রথমটা একটু তো কষ্ট হবেই, তো উনি এখন নিজের মতো আছেন আর কি। মানে বয়স হলে দেখুন সবারই একটা ইমোশন যে ফ্যাক্টরটা অনেকটা কমে যায়। তো ওই আগের মতো অ্যাটাচমেন্ট এখন নেই, মায়ের কারোর সাথেই নেই, মানে ছেলেদের ওপরেও সেরকম নেই। এটা হয় বয়স হলে হয়, আমার দিদা ঠাকুমার ক্ষেত্রে দেখেছি একটা লিমিটেড, মানে মাও তো প্রায় 80 হয়ে গেল, তো ওই বয়সের সাথে সাথে না শুধু নিজের উপর অ্যাফেকশনটা বেড়ে যায়, তখন অন্যদের প্রতি অ্যাফেকশন কমে যায়, এটা স্বাভাবিক। তো মায়ের এখন সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। এই ইমোশনটা কমিয়ে দেওয়া বা ব্রেন সেল ডেড যে করা বয়সের সাথে সাথে ভালোর জন্যই করে, কি বলতো, বাকি জীবনটা কাটাতে সুবিধা হয় আর কি। এটাই ছিল হচ্ছে কথা। আজকে আমাদের হচ্ছে 9 দিন, তাই তো, কালকে হচ্ছে 10 দিন। 10 দিন আমাদের ঘাট কাজ হবে, বাড়িতে সবাই আসবে। 11 দিনের দিনে শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধের অ্যারেঞ্জমেন্ট আমরা এখানেই করেছি। বাঁকুড়া গেলে ভালো হতো, যেহেতু বাঁকুড়া বাবার পৈতৃক ভিটে, কিন্তু মা যেতে পারবে না, সেই জন্য আমরা নিয়ে যেতে পারছি না, এখানেই করছি, এখানে কমিউনিটি হলে ব্যবস্থা করছি। আর 27 তারিখে হচ্ছে নিয়ম ভঙ্গ, মানে সোমবার হচ্ছে নিয়ম ভঙ্গ। তো সোমবার থেকে আমি হয়তো নর্মালি ব্লগ স্টার্ট করব, এখন জাস্ট আপনাদের এই কথাটা বলে দিলাম। আর বাড়িতে প্রচুর লোকজন থাকবে, প্রচুর পুজোর মানে আচ্ছা কাজ থাকবে। আমরা তো ধরুন বৌমা, তো আমাদের যখন ছেলেরা পুজোতে বসবে তখন আমাদের অনেক দায়িত্ব থাকবে, বাড়ির লোকজন থাকবে, তখন সেই 2 দিন আমি আর ব্লগ কন্টিনিউ করছি না। নিয়ম ভঙ্গের দিনে মেবি বাড়ি থেকে গেস্টরা প্রায় চলেই যাচ্ছে, 1-2 বাদ দিয়ে। নিয়ম ভঙ্গের দিনটাই ফাঁকা থাকবো। পাড়ার লোকেদের শুধুমাত্র ইনভাইট করা হয়েছে সেদিনে, পাড়ার লোকে যারা শ্মশান যাত্রী ছিলেন ও তাদেরকে ডেকে ওই দিনটা ইনভাইট করে খাওয়ানো হবে নিয়ম ভঙ্গের দিনে। তো ওই দিন থেকে আমি ব্লগ কন্টিনিউ করবো আর কি। তো যাই হোক, আর কিছু না, আজকের মতো এইটুকুই। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে হয়তো পুরনো শর্টসগুলো আপনাদের সামনে আসছে, যেখানে আমি ডান্স ভিডিও করেছি বা গেট রেডি উইথ মি করেছি, লিপস্টিক লাগিয়েছি। তো সেই ভিডিওগুলো একটু কমেন্ট বক্সে চেক করবেন যে কত মাস পুরনো কমেন্টস আছে, 1 মাস না 2 মাস, তাহলেই বুঝতে পারবেন যে ওই ভিডিওগুলো এখনকার না তখনকার। হয়তো কিছু মানুষ টেকনিক্যাল ব্যাপারটা অনেকটা জানে না, অনেকে কমেন্ট করছে তুমি এই সময় এই ধরনের ভিডিও করছো,
কিন্তু না, এই ধরনের ভিডিও করার কোনো স্কোপই নেই, সুযোগই নেই। যারা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আছে তারা জানেন যে 10 দিন পর্যন্ত আমাদের ভালো করে স্নান, না ভালো করে খাওয়া দাওয়া, না মুখে কোনো ক্রিম, না ঠোঁটে কিছু লিপস্টিক, তো সেইগুলো দেওয়া চলে না, ঠিক আছে? তো আমরা সেই অবস্থাতেই আছি। 10 দিনের দিনে ঘাট কাজ শেষ হওয়ার পরে আমরা সমস্ত ওই শ্যাম্পু তারপরে এসব হবে আর কি, লাগাতে পারবো। তো ওই সমস্ত যে ভিডিওগুলো আসছে সেগুলো পুরনো ভিডিও আপনাদের কাছে ঘুরে ফিরে আসছে। প্লিজ একটু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন কত মাস পুরনো কমেন্ট আছে, তারপরে একটু কমেন্ট করবেন, নাহলে এগুলো আমারও খারাপ লাগে। আশা করি আপনারা বুঝবেন যারা আমাকে চেনেন। এবার যারা কিছু কিছু মানুষের যারা চেনেন না তাদের ব্যাপারটা আলাদা। তো এই হচ্ছে ব্যাপার, একটু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন কত মাসের পুরনো। হ্যাঁ, তো এইখানেই ব্লগটা শেষ করছি, সরি শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের নর্মাল রেগুলার ডেলি ব্লগ 2-3 দিন পর থেকে দেখতে পাবেন। ওকে, বাই।